হাই ফ্রেন্ডস, ইটেক স্কুল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা টাইলসের সেকেন্ড ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা দেখে নেব আমাদের চারপাশে দৈনন্দিন জীবনে যে সমস্ত ফ্লোরিংয়ের কাজগুলি ব্যবহার হয়, অর্থাৎ যেগুলি আমাদের চোখে বেশি পড়ে। ফ্লোর হলো আমাদের বিল্ডিংয়ের এমন এক স্ট্রাকচার পার্ট যেটার উপর দিয়ে আমরা সবসময় চলাফেরা করি। তাই ফ্লোরিংয়ের কাজ অবশ্যই নিখুঁতভাবে এবং যথেষ্ট দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে হবে। তাই আজকে আমরা এই ভিডিওটিতে ফ্লোরিংয়ের বিভিন্ন কাজ সম্বন্ধে দেখে নেব। তো একটা কথা বলে রাখি, যদি তোমরা ইটেক স্কুল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। সো লেটস স্টার্ট। তো প্রথমেই আসা যাক ফ্লোরিংয়ের কাজে বা মেঝের কাজে ব্যবহৃত কিছু হেভি ইকুইপমেন্ট। টাইলস কাটিং মেশিন। এই টাইলস কাটিং মেশিন মূলত দু রকমের হয়, একটি ইলেকট্রিক্যাল এবং আরেকটি ম্যানুয়ালি অপারেট করা হয়। আমার বাঁ দিকে যে মেশিনটি আছে সেটি হলো ভিট্রিফাইড টাইলস কাটিং মেশিন, অর্থাৎ এটি ম্যানুয়ালি ইউজ করা হয়। এবং ডান দিকে যেটি আছে সেটি হলো ইলেকট্রিক টাইল কাটিং মেশিন। এই ইলেকট্রিক টাইল কাটিং মেশিনটিতে ভিট্রিফাইড টাইলস কাটিং মেশিনের তুলনায় সময় অনেক কম লাগে, কিন্তু ইলেকট্রিক মেশিনটিকে অপারেট করতে গেলে খুবই স্কিল্ড বা দক্ষ কর্মীর প্রয়োজন হয়। এটা হলো অ্যাডভান্স ভিট্রিফাইড টাইলস কাটিং মেশিন। এই মেশিনটি অন্যান্য ভিট্রিফাইড টাইলস কাটিংয়ের মতো ম্যানুয়ালি অপারেট না করে এখানে ইলেকট্রিক পাওয়ার ব্যবহার করা হয়, এবং এই মেশিনে সময় কম লাগে বলে আজকাল বিভিন্ন জায়গায় এটি ব্যবহার করা হচ্ছে। টাইলস পালিশ করা মেশিন, অর্থাৎ টাইলসের কাজ সম্পন্ন হওয়ার পর এই মেশিনটির মাধ্যমে পালিশ করা হয়। এরপর হেভি ডিউটি টাইলস পলিশিং মেশিন। বিভিন্ন কমার্শিয়াল বিল্ডিং অর্থাৎ অফিস, শপিং মল ইত্যাদি জায়গায় এই মেশিনটি ইউজ করা হয়, অর্থাৎ ভারী কনস্ট্রাকশনের কাজগুলিতে এই মেশিনটি ব্যবহার করা হয়। এবং এই মেশিনটি অপারেট করতে যথেষ্ট পরিমাণ স্কিল এবং এক্সপিরিয়েন্সের দরকার হয়। এছাড়াও টাইলস বসানোর কাজে কিছু হ্যান্ডক্রাফটেড বা ছোটোখাটো যন্ত্রপাতি ব্যবহার হয়, যেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তোমরা প্রয়োজন হলে আগের ভিডিওটি উপরে আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারো। মেঝের কাজের শ্রেণীবিভাগ, অর্থাৎ ফ্লোরিংয়ের কাজকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথমেই ব্রিক ফ্লোরিং, ফ্ল্যাগস্টোন ফ্লোরিং, সিমেন্ট কংক্রিট ফ্লোরিং, গ্র্যানোলিথিক বা টেরাজো ফ্লোরিং, মোজাইক ফ্লোরিং, প্রিকাস্ট টেরাজো ফ্লোরিং, লিনোলিয়াম ফ্লোরিং এবং সর্বশেষ গ্লেজ টাইল ফ্লোরিং, অর্থাৎ এটাকে আমরা পোর্সেলিন বা সেরামিক টাইলস ফ্লোরিংও বলতে পারি। এর মধ্যে আজকের এই ভিডিওতে ইটের মেঝে, ফ্ল্যাগস্টোনের মেঝে এবং সিমেন্ট কংক্রিটের মেঝে এই তিনটে সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমেই দেখে নেওয়া যাক ইটের মেঝে বা ব্রিক ফ্লোরিং সম্বন্ধে। ব্রিক ফ্লোরিং বা ইটের মেঝে সবথেকে কমন মেঝে এবং এটি চারপাশে প্রচুর দেখা যায়। এই মেঝেতে সবথেকে কম পরিমাণ দক্ষতা এবং এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়, অর্থাৎ খুব কম স্কিল লেবারও এটিকে করে দিতে পারে। ইটের মেঝে প্রস্তুত করার জন্য সবার প্রথমে একটি সাবগ্রেড বা বেস লেভেল তৈরি করতে হবে। বেস লেভেল বা সাবগ্রেড হলো যার উপর ইটের মেঝেটি প্রস্তুত করা হয়। এরপর প্রয়োজন মতো ইটগুলিকে সাজিয়ে নিয়ে হাতুড়ি দিয়ে একটু ঠুকে দিতে হবে, এবং সবার শেষ কাজ হয়ে গেলে গ্রাউটিং বা সংযোগস্থলগুলিতে সিমেন্ট এবং বালির মর্টার দিয়ে পূরণ করে দিতে হবে। এছাড়াও ইটের মেঝের ক্ষেত্রে কতগুলো বিষয় আমাকে খেয়াল রাখতে হবে, যেমন সাবগ্রেডের ঘনত্ব বা থিকনেস 20 থেকে 25 মিলিমিটার হবে। সাবগ্রেড বলতে সাধারণত একদম নিচে যে বেস লেভেল বা যার ওপর ইটের মেঝে ভিত্তি করে থাকা হয় তাকে বলে। ঢাল বা সোপ এটি 1:100 হতে হবে। সাবগ্রেডের কংক্রিটে সিমেন্ট, বালি ও পাথরের অনুপাত 1:6:12 হতে হবে। কিউরিংয়ের সময়কাল অর্থাৎ 7 দিন ধরে এটিকে
যেমন সাবগ্রেডের থিকনেস এখানে 20 থেকে 30 মিলিমিটার হয়ে থাকে। ঢাল বা স্লোপ একটু বেশি অর্থাৎ 1:40 হয়ে থাকে, কারণ এখানে জল জমার সম্ভাবনা বেড়ে যায়, আগেই বলেছি। গ্রাউটিংয়ের মটারে সিমেন্ট ও বালির অনুপাত 1:3 হতে হবে। কিউরিংয়ের সময়কাল অর্থাৎ জলে 7 দিন ধরে এই মেঝেটিকে ভেজাতে হবে। এরপর আসা যাক এক গুরুত্বপূর্ণ ফ্লোরিং বা মেঝে সম্বন্ধে, সেটা হলো সিমেন্ট কংক্রিট ফ্লোরিং। সিমেন্ট কংক্রিট ফ্লোরিং আমাদের চারপাশে সবথেকে বেশি ব্যবহৃত হয়। প্রতি 10 জনের মধ্যে প্রায় 5 জন এই সিমেন্ট কংক্রিট ফ্লোরিং ব্যবহার করে থাকে। সিমেন্ট কংক্রিটের মেঝে খুবই টেকসই এবং এটি খরচও খুব কম হয়। এই মেঝের খরচ অন্যান্য পোর্সেলেন বা সেরামিক টাইলসের মেঝের তুলনায় অনেকটা কম হয়, তবে নিখুঁত সিমেন্টের মেঝে তৈরি করতে অনেক দক্ষ কর্মীর প্রয়োজন পড়ে। ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে এরপর মেঝের কাজ সম্পূর্ণ হওয়ার পর অন্তত 2 ঘন্টা একে ঘাটানো যাবে না, অর্থাৎ এই সময়ের মধ্যে দিয়ে যেন কেউই এই মেঝের ওপর দিয়ে চলে না যায়। মেঝের কাজ সম্পূর্ণ হওয়ার পর ভিজে চটের থলি দিয়ে ঢেকে নিতে হবে। অন্তত 24 ঘন্টা পর থেকে কিউরিংয়ের কাজ শুরু করে দিতে হবে। এবং সর্বশেষ মেঝের কাজ সম্পূর্ণ হওয়ার পর একে কার্বোর্যান্ডাম পাথর দিয়ে পালিশ করে নিতে হবে, যাতে মেঝেটি মসৃণ হয়। তো এই ছিল সিমেন্ট কংক্রিটের মেঝে, ইটের মেঝে এবং ফ্ল্যাগস্টোনের মেঝের কাজের সম্বন্ধে একটা জেনারেল আউটলাইন। এখানে আমরা আরও দেখেছি বিভিন্ন টাইলস কাটার মেশিন দিয়ে কিভাবে টালিকে কাটা হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো। আর হ্যাঁ, যদি তোমরা ইটেক স্কুল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।